Welcome to Akhara Study. Today, we shall learn West Bengal Board Class 7, English Book Blossoms, New Syllabus, Chapter 3, We Are 7. সবাইকে আজকের এই দারুণ পর্বে স্বাগত। আজ আমরা এমন একটা কবিতা নিয়ে কথা বলবো যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আমরা শুধু পড়ব না, বরং কবিতার প্রতিটি দৃশ্যকে একদম উজ্জ্বল রঙে আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলব। আজকের এই পাঠে আমরা জানব এক ছোট্ট মেয়ের গল্প, যার কাছে জীবন এবং মৃত্যুর সংজ্ঞা আমাদের চেয়ে একেবারে আলাদা। তো চলুন শুরু করা যাক। আ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ। ভাবুন তো একবার, একটা ছোট্ট বাচ্চা যার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে শুধু প্রাণপ্রাচুর্য। সে মৃত্যুর মতো একটা ভারী, অন্ধকার বিষয়কে কিভাবে বুঝবে? বড়দের কাছে মৃত্যু মানেই তো সব শেষ, তাই না? কিন্তু একটা উচ্ছল শিশুর চোখে এর রূপ কেমন হতে পারে? ঠিক এই গভীর আর রহস্যময় প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের কবিতার মূল সুরটা বেঁধে দেওয়া হয়েছে। আর এই অসাধারণ কবিতাটি কে লিখেছেন জানেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রোম্যান্টিক যুগের এক কিংবদন্তি কবি। শুধু কবি বললে ভুল হবে, তিনি ছিলেন প্রকৃতির এক অনিষ্ঠ পূজারী। ইংল্যান্ডের অপূর্ব সুন্দর লেক ডিস্ট্রিক্টে তিনি থাকতেন। দ্য প্রিলিউড বা দ্য ড্যাফোডিলসের মতো বিখ্যাত সব সৃষ্টি তারই। চোখ বন্ধ করলে যেন দেখতে পাওয়া যায় দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর, নীল আকাশ, আর তার মাঝে দাঁড়িয়ে থাকা এক কবি, যিনি প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে অনায়াসে কথা বলতে পারেন। এই কবিতাতেও কিন্তু আমরা সেই প্রকৃতির এক দারুণ ছোঁয়া পাব। তো মূল গল্পে ঢোকার আগে চলুন পুরো ঘটনাপ্রবাহটা এক নজরে দেখে নিই। প্রথমে ছোট্ট মেয়েটির সাথে কবির দেখা হবে। তারপর কবি তার ভাইবোনদের কথা জিজ্ঞেস করবেন। এরপর জানা যাবে তারা কে কোথায় থাকে। সেখান থেকে বেরিয়ে আসবে চার্চের গোরস্থানে থাকা দুই ভাইবোনের কথা। আর একদম শেষে আমরা 7 জন, এই সংখ্যাটা নিয়ে এক দারুণ বিতর্ক। ব্যাস, এই হলো আমাদের মূল গল্পের কাঠামো। এবার দৃশ্যটা একটু কল্পনা করুন তো, যেন একটা ক্যামেরা ধীরে ধীরে ওপর থেকে নিচে নেমে আসছে। চারপাশের ঘন সবুজ প্রকৃতি, আর ঠিক তার মাঝখানে দাঁড়িয়ে আছে 8 বছরের এক ছোট্ট মেয়ে। মাথা ভর্তি তার ঘন কালো কোকড়ানো চুল, যেগুলো তার মিষ্টি মুখের চারপাশে একদম সুন্দরভাবে গুচ্ছ বেঁধে আছে। কি দারুণ একটা প্রাণবন্ত ছবি, তাই না? আমরা যেন আমাদের চোখের সামনে মেয়েটির এই উজ্জ্বল রূপটি দেখতে পাচ্ছি। এখানে ওয়ার্ড নেস্ট বা শব্দভাণ্ডার থেকে একটা শব্দ একটু জেনে নেওয়া যাক। ক্লাস্টার্ড মানে হলো গুচ্ছবদ্ধ বা জড়ো করা। মেয়েটির কোকড়ানো চুলগুলো কিন্তু এলোমেলো ছিল না, বরং সেগুলো সুন্দরভাবে গুচ্ছ বেঁধে তার মুখের চারপাশে ছড়িয়েছিল। জাস্ট একটা শব্দ, কিন্তু মেয়েটির চেহারাটা চোখের সামনে কতটা পরিষ্কার করে দেয় ভাবুন। মেয়েটির পোশাক কিন্তু একদম ফিটফাট বা পরিপাটি ছিল না, বরং তার মধ্যে ছিল এক ধরনের বন্য স্বাধীন ব্যাপার, যেন সে ওই জঙ্গলেরই একটা অংশ। তার চোখ দুটো ছিল অদ্ভুত মায়াবী আর সুন্দর। কবির ভাষায় বলতে গেলে ওই বন্য পরিবেশে এমন অপরূপ একটা সৌন্দর্য দেখে তার মন হঠাৎ করেই গভীর আনন্দে ভরে উঠেছিল। একদম যেন একটা রঙিন ক্যানভাসে ফুটে ওঠা একটা জীবন্ত ছবি। এখান থেকে আরও দুটো দারুণ শব্দ আমরা শিখে নিই। রাস্টিক মানে হলো গ্রামীণ বা গ্রামের একদম সাধারণ বন্য একটা পরিবেশ, আর ক্ল্যাড মানে পরিহিত বা সজ্জিত। কোনো ছবি ছাড়াই শুধু এই দুটো শব্দ দিয়ে কবি আমাদের সামনে কি নিখুঁত একটা গ্রামীণ পরিবেশ তৈরি করে দিলেন, দেখলেন? সঠিক শব্দের ব্যবহার আমাদের কল্পনার জগৎকে কতটা সমৃদ্ধ করতে পারে, এটা তারই প্রমাণ। আচ্ছা, এবার চলুন সরাসরি তাদের কথোপকথনে ঢুকে পড়ি। প্রাপ্তবয়স্ক কবি খুব কৌতূহল নিয়ে প্রশ্ন করছেন। অন্যদিকে ওই 8 বছরের ছোট্ট মেয়েটি তার ডাগর ডাগর চোখ নিয়ে একদম অবাক হয়ে কবির দিকে তাকিয়ে আছে। সে যেন বুঝতেই পারছে না যে এত সোজা একটা প্রশ্ন কেউ কেন করছে। তার উত্তর একদম পরিষ্কার, আমরা 7 জন। একজন বয়স্ক মানুষের কৌতূহলী গলার স্বর আর একটা শিশুর অবাক হওয়া, এই দুটোর পার্থক্য এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। এখানে ছোট্ট একটা বিষয় খেয়াল করবেন, মেইড শব্দটা। পুরনো ইংরেজি সাহিত্যে মেইড শব্দটা ছোট মেয়ে বা বালিকাকে বোঝাতে ব্যবহার করা হতো। কবি কিন্তু খুব স্নেহের সাথে, বেশ সম্মান দিয়েই ছোট্ট মেয়েটিকে এই নামে ডাকছেন। তো মেয়েটি এবার তার ভাইবোনদের ঠিকানাগুলো খুব গুছিয়ে ধীরে ধীরে বলছে। সে জানাচ্ছে তার 2 ভাইবোন কনওয়ে শহরে থাকে, আর অন্য 2 জন নাবিক হিসেবে কাজ করতে দূরের সমুদ্রে পাড়ি দিয়েছে।
খেয়াল করে দেখুন, মেয়েটি যেভাবে তার ভাইবোনদের হিসেব দিচ্ছে তা থেকেই বোঝা যায় যে তারা যত দূরেই থাকুক না কেন, পরিবারের সবার সাথে তার আত্মার টান কতটা গভীর। একটু জানিয়ে রাখি, কনওয়ে হল ওয়েলসের খুব বিখ্যাত একটা দুর্গ শহর, আর ডুয়েল মানে হল বসবাস করা। কবি কিন্তু মনে মনে একটা গাণিতিক হিসাব করছেন, একটা ম্যাপের মতো সাজাচ্ছেন বিষয়টা। 2 জন কনওয়েতে, 2 জন সমুদ্রে, তাহলে মোট 4 জন হল। বাকিরা কোথায়? ঠিক এই জায়গাতে গল্পের সুরটা হঠাৎ করে একদম পাল্টে যায়। একটু থামুন এখানে। চর্চের গোরস্থানে শুয়ে আছে, এই কথাটার ওজন কিন্তু অনেক। এতক্ষণ গল্পটা বেশ উজ্জ্বল আর রঙিন ছিল, কিন্তু এখন হঠাৎ করেই একটা গম্ভীর আবেগময় পরিবেশ তৈরি হয়ে গেল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? মেয়েটি এই কথাটা এতটাই স্বাভাবিকভাবে বলছে যেন তারা স্রেফ অন্য কোনো শহরে ঘুমিয়ে আছে। এবার এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা বলি। এটাই পুরো কবিতার মূল দ্বন্দ্ব। একদিকে রয়েছে একজন বয়স্ক মানুষের ছকে বাঁধা যুক্তি, যে 7 জনের মধ্যে 2 জন মারা গেলে তোমরা তো মাত্র 5 জন, আর অন্যদিকে রয়েছে শিশুটির অকাট্য সত্য, যে তারা তো আমার মায়ের দরজা থেকে মাত্র 12 কদম দূরে পাশাপাশি শুয়ে আছে, তাহলে তারা আমার জীবন থেকে বাদ যাবে কিভাবে? বয়স্কদের শুষ্ক যুক্তি আর শিশুদের গভীর আবেগের কি দারুণ একটা তুলনা, তাই না? মেয়েটির কথায় কিন্তু মৃত্যু কোনো অন্ধকার ভয়ের জায়গা নয়। সে স্পষ্ট বলছে তাদের কবরগুলো সতেজ সবুজ ঘাসে ঢাকা। এই যে উজ্জ্বল সবুজ রং, এটাই প্রমাণ করে যে তার কাছে মৃত্যু জীবনের শেষ নয়, বরং জীবনেরই একটা শারীরিক ধারাবাহিকতা। সে রোজ তাদের দেখে, তাদের কাছে যায়। এই সবুজ কবরগুলো তার প্রতিদিনের জীবনের খুব সুন্দর আর স্বাভাবিক একটা অংশ। গ্রেভস বা সমাধি শব্দটা শুনলেই তো আমাদের মনের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করে, তাই না? কিন্তু মেয়েটির কাছে এই সমাধিগুলোই হলো তার ভাইবোনদের বর্তমান ঠিকানা। এই একটা শব্দের মাধ্যমেই বোঝা যায় মৃত ভাইবোনদের সাথে তার নৈকট্য এতটাই গভীর যে এই সমাধিগুলো তার প্রতিদিনের জীবনের সাথে একদম মিশে আছে। এবার আমরা চলে এসেছি গল্পের একদম ক্লাইম্যাক্সে। কবি এবার সত্যি বেশ হতাশ, আর একটু অধৈর্য হয়েই যেন উচ্চস্বরে বলে উঠলেন, আরে তারা তো মৃত, তাদের আত্মা স্বর্গে চলে গেছে। কিন্তু কবির এই প্রবল যুক্তি যেন পাথরে আছড়ে পড়া ঢেউয়ের মতোই ব্যর্থ হল। মেয়েটি একদম শান্ত, অবিচল। সে নিজের বিশ্বাসে অটট থেকে শেষবারের মতো তার সেই অমর উত্তরটি দিল, না, আমরা 7 জন। তার এই অটল আত্মবিশ্বাসের কাছে কবির সমস্ত যুক্তি হার মানতে বাধ্য হল। এখানকার শেষ দুটো শব্দ একটু দেখে নি। স্পিরিটস মানে আত্মা, আর নে মানে হল না। কবির যুক্তি ছিল ভাইবোনদের আত্মা তো শরীর ছেড়ে চলে গেছে, কিন্তু মেয়েটির কাছে তাদের অস্তিত্ব এখনও 100% বাস্তব। নে শব্দটা দিয়ে সে কেবল কবির যুক্তিকেই ওড়ায়নি, সে যেন খোদ মৃত্যু নামের বিচ্ছেদটাকে অস্বীকার করেছে। আর এখানেই আমাদের গল্পের বর্ণনামূলক অংশের একটা দুর্দান্ত সমাপ্তি ঘটে। চলুন করি কার্যকলাপ। এতক্ষণ তো কবিতাটা নিয়ে অনেক আলোচনা হলো, এবার একটু যাচাই করে নেওয়ার পালা যে আমরা কতটা মনে রাখতে পেরেছি। রেডি সবাই? তো প্রথম প্রশ্ন, কবির সাথে দেখা হওয়া ওই ছোট্ট মেয়েটির বয়স কত ছিল? 7, 8 নাকি 9 বছর? একটু ভাবলেই উত্তরটা চোখের সামনে ভেসে উঠবে। একদম ঠিক, উত্তর হল 8 বছর। কবিতার শুরুতেই তো আমরা পড়েছিলাম, শি ওয়াজ 8 years old, she said। এবার দ্বিতীয় প্রশ্ন, মেয়েটি তার কোন 2 ভাইবোনকে হারিয়েছে? 2 ভাইকে, 2 বোনকে, নাকি 1 ভাই এবং 1 বোনকে? সেই লাইনটা একটু মনে করার চেষ্টা করুন, যেখানে সে গোরস্থানের কথা বলছিল। হ্যাঁ, সে বলেছিল মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার। সুতরাং সঠিক উত্তর হল 1 ভাই এবং 1 বোনকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, তার বাড়ি থেকে সমাধিক্ষেত্রটির দূরত্ব ঠিক কতখানি ছিল? 12 কদম, 10 কদম নাকি 6 কদম? মেয়েটি কিন্তু খুব জোর দিয়ে এই দূরত্বের কথাটি বলেছিল, মনে পড়ছে? একদম সঠিক, উত্তর হল 12 কদম। এই সামান্য দূরত্বটাই তো প্রমাণ করে যে সে তার মৃত ভাই বোনদের কতটা কাছাকাছি থাকে। এবার চলুন কয়েকটা সত্য মিথ্যা যাচাই করে নিই। প্রথম বিবৃতি, ছোট্ট মেয়েটি দেখতে সুন্দর ছিল। কি মনে হয়? এটা একেবারেই সত্য। কবি নিজেই তো বলেছেন, হার বিউটি মেড মি গ্ল্যাড। দ্বিতীয়টি হল, তার 5 জন ভাইবোন মৃত ছিল। এটা কিন্তু মিথ্যা, কারণ তার মাত্র 2 জন ভাইবোন মৃত ছিল। আর তৃতীয়টি, কবরগুলো সবুজ ঘাসে ঢাকা ছিল। এটা সম্পূর্ণ সত্য। মেয়েটি স্পষ্টই বলেছিল, দের গ্রেভস আর গ্রিন।
আমাদের লেটস লার্ন অংশ থেকে এবার আমরা হোমোনিমস বা সমচ্চারিত শব্দ সম্পর্কে মজার একটা জিনিস শিখব। এই শব্দগুলো শুনতে কিন্তু একদম একরকম লাগে, কিন্তু এদের বানান আর অর্থ পুরো আলাদা। যেমন ধরুন, মেড MAID মানে হলো মেয়ে, আর মেড MADE মানে তৈরি করা। আবার হেয়ার HAIR মানে মাথার চুল, কিন্তু হেয়ার HARE মানে হলো খরগোশ। এগুলো একটু মাথায় রাখলে ইংরেজিতে আমাদের দক্ষতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। পর্বের একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন তো, আসলে কে বেশি জ্ঞানী ছিল? ওই প্রাপ্তবয়স্ক কবি যিনি জীবনকে শুধু শুষ্ক যুক্তি দিয়ে মাপছিলেন, নাকি ওই ৮ বছরের ছোট্ট মেয়েটি যে তার সরলতা আর গভীর ভালোবাসা দিয়ে মৃত্যুর দেয়ালটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল? হয়তো এই সরলতার শক্তিটাই সবচেয়ে বেশি চিরন্তন। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।